আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদেরকে পড়াবো কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পার্ট ওয়ান। পার্ট ওয়ানে কি কি থাকছে দেখো: বায়ুমণ্ডলে স্তরবিন্যাস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। তোমরা এই টপিকগুলো পড়োই না বা এড়াই যাও বা বই রিডিং করতে চাও না, কিন্তু এখান থেকে তোমাদের এইচএসসি বলো বা এডমিশন টেস্ট বলো, প্রায় সময় 2 থেকে 1টি এমসিকিউ কিন্তু চলে আসে। তো তোমরা এখান থেকে কি কি লাইন মনে রাখবা সেটি আজ আমি তোমাদেরকে বলে দিব। তো চলো শুরু করা যাক অধ্যায়। দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কতটুকু পর্যন্ত বিস্তৃত? বায়ুমণ্ডল এখানে আমাদের ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা আছে সেটাই হচ্ছে কি বায়ুমণ্ডল। অর্থাৎ এই 500 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা আছে এটা তাপমাত্রা কি একই হবে? অবশ্যই না, বা অন্যান্য বৈশিষ্ট্য একই হবে না। তো বিজ্ঞানীরা এই তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 4 ভাগে ভাগ করেছেন। এই 500 কিলোমিটার পর্যন্ত অঞ্চলটাকে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। এই 4 ভাগের মধ্যে কি কি আছে দেখো: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। এখান থেকে তোমরা অবশ্যই যেটা মনে রাখবা সেটা হলো এই 4টা অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা অবশ্যই তোমরা খুব ভালো করে মনে রাখবে। এখানে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার? 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50 কিলোমিটার। তারপর মেসোস্ফিয়ার যেটা আছে 50 থেকে 85 কিলোমিটার। এবং থার্মোস্ফিয়ার বা এটা আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, সেটা হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখন এই প্রতিটা স্তরের মাঝে একটি করে সীমানা বা পথ থাকবে। তোমরা এই লাইনটা অবশ্যই খুব ভালো করে মনে রাখবা। সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের সীমানাকে আমরা কি বলতে পারি? ট্রোপোপথ বলতে পারি। কি বলবো? ট্রোপোপথ। দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হলো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? একটু আগেই তোমাদেরকে বলেছি 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তোমরা যারা একটু বেশি মনে রাখতে চাও তারা এটাও মনে রাখতে পারো তোমরা। সেটা হচ্ছে মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত এবং বিষুবীয় অঞ্চলে 18 কিলোমিটার পর্যন্ত এই ট্রোপোস্ফিয়ার বিস্তৃত থাকে। বায়ুমণ্ডলের প্রায় 75 ভাগ উপাদান এই অঞ্চলেই থাকে। বায়ুমণ্ডলের কত ভাগ উপাদান? 75% উপাদান এই অঞ্চলেই থাকবে। এই অঞ্চলে আর কি কি হয় দেখো: আবহাওয়া এখানে মেঘ, বৃষ্টি, ঝড়, তুষারপাত, সব ধরনের জলবায়ুগত পরিবর্তন এই ট্রোপোস্ফিয়ার অঞ্চলেই ঘটে থাকে। আর এই অঞ্চলে তোমরা যত উপরে উঠতে থাকবা, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে তাপমাত্রা কি হবে? কমতে থাকবে। অর্থাৎ প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা গড়ে কত কমবে? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকবে। এখানে স্ট্র্যাটোস্ফিয়ার যেটা আছে এটা কত? 15 থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত। 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তোমরা এখান থেকে যে লাইনটি অবশ্যই মনে রাখবা, এটা বিভিন্ন বোর্ডে চলে আসছে, সেটা হলো ওজোন স্তর। কি মনে রাখবা? ওজোন স্তর। অর্থাৎ এই ওজোন স্তরে এই স্তরের 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের স্তর থাকে, যা সূর্যের ইউভি রশ্মিকে কি করে? শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। অর্থাৎ সূর্যের ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে কি করে? রক্ষা করে। এখন দেখো এখান থেকে আরেকটা এমসিকিউ যেটা চলে আসছে তোমাদের বোর্ডে, সেটা হলো বিমান চলাচল। অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম ট্রোপোস্ফিয়ার অঞ্চলে ঝড়, বৃষ্টি বা জলবায়ুগত যত পরিবর্তন আছে সেটা ঘটে। কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এখানে কোনো মেঘ, ঝড় বা ধূলিকণা থাকে না, তাই শান্ত পরিবেশে এটা বিমান চলাচলের জন্য উপযোগী অঞ্চল। অর্থাৎ এই অঞ্চল দিয়ে বিমান চলাচল করে। তোমরা অবশ্যই এটা খুব ভালো করে মনে রাখবা। এবং উপরের যে লাইনটা বললাম, ওজোন স্তর, ট্রোপোস্ফিয়ার অঞ্চলে কি থাকে? ওজোন স্তর থাকে। এই দুটা লাইন এখান থেকে অবশ্যই তোমরা মনে রাখবা। বিগত বছরে কিন্তু এই দুটা লাইন থেকে এমসিকিউ চলে আসছিল। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ার যে অঞ্চলটা আছে সেটা হলো পৃথিবীর সানগ্লাস বা ছাতা হিসাবে কাজ করে। যদি এই স্তর না থাকতো তাহলে পৃথিবীতে কি হইতো? স্কিন ক্যান্সার বা অন্ধত্ব বেড়ে যেত। স্কিন ক্যান্সার বা অন্ধত্ব বেড়ে যাইতো। এই ওজোন স্তর আমাদেরকে কি থেকে রক্ষা করতেছে? অতি বেগুনি বা ইউভি রশ্মি থেকে রক্ষা করতেছে। এবার পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এরপর দেখো মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারে এখানে একটু আগেই তোমাদেরকে বলেছি মেসোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? সেটা হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে সব থেকে শীতলতম স্তর। অর্থাৎ মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম। এখান থেকে তোমরা অবশ্যই তাপমাত্রাটা মনে রাখবা। সেটা হলো -92 থেকে -100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে নেমে যায় প্রায়। অর্থাৎ এই মেসোস্ফিয়ার অঞ্চল, বায়ুমণ্ডলের যে 4টা স্তর আছে তার মধ্যে সব থেকে শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার। তারপর দেখো থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
এই স্তরে তাপমাত্রা খুব বাড়ে, অর্থাৎ এখানে তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। অর্থাৎ এখানে থার্মোস্ফিয়ার যে এরিয়াটা আছে বা যে অঞ্চলটা আছে, এখানে তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় বা এর বেশিও হতে পারে। তারপর এখানে এই থার্মোস্ফিয়ার অঞ্চলকে একটু আগে আমি বলে দিয়েছিলাম, এটাও কিন্তু তোমাদের এমসিকিউতে আসে। এই অঞ্চলে আরেকটা নাম হচ্ছে বা থার্মোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি? আয়নোস্ফিয়ার। দেখো এখানে বিগত বৎসরে যে এমসিকিউ গুলো আসছিল, অর্থাৎ আমি তোমাদেরকে যে বায়ুমণ্ডলের 4টা অঞ্চল সম্পর্কে দেখাই দিলাম, এখান থেকে কি কি এমসিকিউ আসছে বিগত বৎসরে, এবার এগুলো দেখা যাক। দেখো এখানে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব বেশি থাকে, বলে ফেলো দেখি কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব বেশি থাকবে। একটু আগেই তোমাদেরকে দেখাই দিলাম, এটা কোন অঞ্চল? এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। কোন অঞ্চল? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আরেকটা এখানে ঘটবে, সেটা হলো এই অঞ্চল দিয়ে বিমান চলাচল করে। কি করে? বিমান চলাচল। তারপর দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। যেখানে তাপমাত্রা কত থাকবে? এখানে তাপমাত্রা থাকবে হলো মাইনাস মাইনাস 92 ডিগ্রি সেলসিয়াস থেকে 100, অর্থাৎ -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার। তারপর দেখো জেট বিমানগুলো বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করে? এটা কোন স্তর দিয়ে? সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। কোন অঞ্চল? স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো এবার আমরা যেটি দেখবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান ও গ্যাসের হার। এখান থেকে আমি তোমাদেরকে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এই 4টার শতকরা পরিমাণ লিখে নিয়েছি। এগুলো অবশ্যই খুব ভালো করে তোমরা মনে রাখবা। এখানে তোমার বিগত বৎসরে নাইট্রোজেন এবং অক্সিজেনের যে পরিমাণ, এটা কিন্তু প্রায় সময় তোমাদের এইচএসসি এমসিকিউতে চলে আসছিল। নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08%। 78.08%। অক্সিজেনের পরিমাণ কত? 20.95%। 20.95%। আর্গনের পরিমাণ কত? 0.93%। 0.93%। কার্বন ডাইঅক্সাইড কত? 0.04%। এখান থেকে যদি তোমরা এই 4টা পার্সেন্ট মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে, এখান থেকে আর কিছু তোমাদের দেখতে হবে না। এরপর পরবর্তী যে স্লাইড আছে সেটা দেখো ঘূর্ণিঝড়। এখন এই ঘূর্ণিঝড় এখান থেকে তোমরা কি কি মনে রাখবা? ঘূর্ণিঝড় এখান থেকে মনে রাখবা সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড় হয়? সেটা 27 ডিগ্রি বা তার থেকে বেশি, 27 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে বেশি। আর নিম্নচাপ, নিম্নচাপ অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে এবং নিম্নচাপের সৃষ্টি হবে, তখনই কি হবে? ঘূর্ণিঝড় হবে। তোমরা যদি এখান থেকে এই দুটো লাইন মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না বা আসবে না বললেই চলে। এখান থেকে জাস্ট তোমরা মনে রাখবা জলোচ্ছ্বাস কাকে বলে। জলোচ্ছ্বাস কাকে বলে? ঘূর্ণিঝড়ের সাথে উপকূলীয় এলাকায় সমুদ্রের পানি অস্বাভাবিক উচ্চতায় ফুলে ওঠাকে আমরা কি বলবো? জলোচ্ছ্বাস বলবো। আর এখান থেকে তোমাদেরকে কিছু মনে না রাখলেও চলবে। এবার পরবর্তী স্লাইডে যাওয়া যাবে। এরপর দেখো আমরা যে টপিকস গুলো পড়লাম, এখান থেকে বিগত বর্ষে কি কি এমসিকিউ আসছে। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? এখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কত হবে? একটু আগেই আমি তোমাদেরকে এটা পড়িয়ে দিলাম, সেটা কত হবে বলে ফেলো দেখি। 27 ডিগ্রি সেলসিয়াস। কত হবে? 27 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো বায়ুমণ্ডলে কোন উপাদানটি সব থেকে বেশি পরিমাণে থাকে? কোন উপাদানটি সব থেকে বেশি পরিমাণে থাকে? নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ কত বলে ফেলো দেখি। বায়ুমণ্ডলে কোন উপাদান সব থেকে বেশি পরিমাণে থাকে? সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ কত? একটু আগেই তোমাদেরকে এটা আমি পড়াইলাম, সেটা হচ্ছে 78.08%। অর্থাৎ বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে কে থাকবে? নাইট্রোজেন। এরপরে কে থাকবে? অক্সিজেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আবার দেখা হবে এটা দ্বিতীয় পার্ট নিয়ে।